ওটা কথার কথা। তুমি বলো, কি চাও আমার কাছে? শুধু তোমাকে। 2 যুগ আগে থেকে আমি তো তোরই ছিলাম। অন্য কি চাস? শুধু তোমাকে। আর কি চাস? শুধু তোমাকে। আর শুধু তোমাকে। বলতে বলতে প্রণয়ের গলা জড়িয়ে ধরল প্রিয়তা। আর কথা না বাড়িয়ে দু হাতে নিজের দুর্বলতাকে বুকে আগলে নিল প্রণয়। ছোট্ট শরীরটা সামান্য মাত্রার বেশি উত্তপ্ত। প্রণয় বুঝতে পারল হয়তো জ্বর আসছে। দ্রুত প্রিয়তাকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো প্রণয়। ব্রাশে পেস্ট লাগিয়ে এনে দাঁত ব্রাশ করে দিল সযত্নে। প্রিয়তাও চুপটি করে বসে রইল। প্রণয় ব্রাশ করিয়ে নিজের হাতে প্রিয়তার মুখে খাবার তুলে দিল। প্রিয়তা স্যান্ডউইচে বিরাট একটা বাইট নিয়ে গাল ফুলিয়ে বলল, আপনি এত সকাল সকাল গোসল করে সেজেগুজে কোথায় যাচ্ছেন? প্রণয় জুসের এক গ্লাস মুখে তুলে দিয়ে বলল, অফিস যাব, একটু কাজ আছে। না গেলে হয় না? মুখটা ইনোসেন্ট করে বলল প্রিয়তা। না যান। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা বলে প্রিয়তার গালে পুনরায় একটা চুমু দিল প্রণয়। নাস্তা করিয়ে 3টা ভিন্ন ঔষধের পাতা থেকে 3টা পিল খুলে প্রিয়তার হাতে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, ঝটপট ওষুধগুলো খা। ঔষধ দেখা মাত্রই মুখ কুঁচকে নিল প্রিয়তা। নাক সিটকে বলল, ছি, আমি ওষুধ খাই না। বড় করে এক হতাশার নিঃশ্বাস ফেলল প্রণয়। এই মেয়েটা বড়ই ঢুঙ্গি। ছোট থেকে ঔষধ খাওয়া নিয়ে হাড় মাস জ্বালিয়ে খেয়েছে তার। আর এখন ভালো হয়ে যাবে এটা আশা করাটাই মূর্খামি। প্রণয় ঔষধগুলো আবার নিজের হাতে নিয়ে নিল। পানির গ্লাস মুখের সামনে ধরে বলল, হা কর। আচ্ছা ফ্যাসাদে পড়ে গেল প্রিয়তা। মেডিসিন 3টার দিকে তাকিয়ে বলল, এতগুলো কিসের ওষুধ? প্রণয় একটা পিল মুখে দিয়ে পানি খাইয়ে বলল, এটা গা ব্যথার, যাতে একটু পর আবার লাফালাফিতে নিয়মিত হতে পারিস। সূক্ষ্ম অপমানটা ধরতে পারল না প্রিয়তা, তাই ফের বলল, আর ওই দুইটা? এটা জ্বরের, আর এটা। এটা বলে থেমে গেল প্রণয়। চোখ ছোট ছোট করে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। প্রণয় জবাব দিল না। মেডিসিনটা প্রিয়তার মুখে দিয়ে পানির গ্লাস ধরতেই ফোন বেজে উঠল। প্রণয় স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। প্রিয়তার হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এটা খা, আমি আসছি একটু। ফোন রিসিভ করে বারান্দার দিকে চলে গেল প্রণয়। প্রণয় যেতেই মুখ থেকে ট্যাবলেটটা বের করে নিল প্রিয়তা। এটা কিসের ওষুধ? না জেনে গিলে ফেলার মতো আবুল মাইয়া অন্তত তনয়া শিকদার প্রিয়তা নয়। তাই প্রিয়তার বিশ্বাস। প্রিয়তা সাইড টেবিলে দেখলো মেডিসিনের 3টা পাতা রাখা, যার মধ্যে 2টো সে চেনে। একটা পিনকিলার আর একটা নাপা। তাহলে অন্যটা কি? বেহেয়া কৌতূহল জাগলো প্রিয়তার মনে। বারান্দার দিকে উকি দিয়ে দেখলো প্রণয় কার সাথে যেন খুবই সিরিয়াস মুখে কথা বলছে। প্রিয়তা ফটাফট ট্যাবলেটের পাতাটা তুলে দেখলো। একদম অন্যরকম। এটা আগে কখনো দেখেছে বলে মনে হয় না। মেডিসিনের নামের জায়গায় দেখলো আলিশে। মনে মনে বলল, অ্যাঁ, এটা আবার কোনো নাম হলো? কৌতূহলবশত গুগলে সার্চ দিলেই চোখ কপালে উঠে গেল প্রিয়তার। চোয়াল ফাঁক করে মুখ হা হয়ে এলো আপনা আপনি। ফোন স্ক্রিনে স্পষ্ট জল জল করছে 2টো শব্দ, বাথ কন্ট্রোল বাই ওরাল কন্ট্রাসিভ। ব্যাপারটা বোঝা মাত্রই পিলটা ডাস্টবিনে ফেলে দিয়ে পানিটা খেয়ে নিল প্রিয়তা। মিনিট 5-এর মধ্যে ফিরে এলো প্রণয়, হাতে অন্য পিলটা খাইয়ে দিয়ে বলল, আগেটা খেয়েছিস? লক্ষ্মী বাচ্চার মতো উপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়তা। ভেরি গুড। প্রিয়তা একটা নাদান মার্কা হাসি দিল। প্রণয় তাকে কমফোর্টারে মুড়িয়ে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে পড়ল। মাথায় ঘোমটা দিয়ে শাশুড়ির ঘরে দাঁড়িয়ে আছে প্রিয়তা। নীল জামদানি শাড়িতে সর্বাঙ্গে নতুন বউ বউ একটা ব্যাপার। খুব সুন্দর, স্নিগ্ধ এবং মায়াবী দেখাচ্ছে তাকে, যেন সদ্য ফুটন্ত কোনো তাজা গোলাপ। অনুশ্রী বেগম কয়েক মিনিট মন ভরে দেখলো তার পুত্রবধূকে। এতগুলো বছরে মেয়ে হিসেবে দেখেও ছেলের বউ হিসেবে ওভাবে কোনো দিন দেখা হয়নি। তাই তো সেই দিনের কথা। ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়াতো মেয়েটা, আর এটা ওটা বাহানা করতো প্রণয়ের কাছে।
সেই মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়েছে। এগুলো বাদেও এই মেয়েটাকে ওনার সব থেকে বেশি দামি মনে হয়, কারণ এই মেয়েটা ওনার ছেলের প্রাণ, ভালো থাকার কারণ। এই মেয়েটার সাথে থাকলে ওনার ছেলেটার সব খারাপ থেকে দূরে থাকে, নিজেকে ভাঙে না, প্রাণ খুলে হাসে। তাহলে উনি কেন ভালোবাসবেন না এই মেয়েটাকে? অনুশ্রী বেগম অভিজ্ঞ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন প্রিয়তাকে, এবং বুঝতে সময় লাগলো না যে সকাল সকাল ওনার ছেলেটা কেন এত হাসি খুশি ছিল। কাল অবধি মেয়েটাকে নিছুকি মেয়ে মনে হতো, কিন্তু আজ পরিপূর্ণ নারী মনে হচ্ছে। এটাই বুঝি নারীদের সার্থকতা। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন, নিজের হাত থেকে সাবিকি আমিলের বড় বড় দুটো বালা খুলে পরিয়ে দিলেন পুত্র বধূর হাতে। নাজুক হেসে সালাম করল প্রিয়তা। অনুশ্রী বেগম থুতনিতে হাত রেখে সন্তুষ্টি নিয়ে বললেন, মাশাল্লাহ, আমার ছেলের সাথে খুব সুন্দর মানিয়েছে। দোয়া করি সুখী হও। আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুন। তোমার সংসার জীবন দীর্ঘায়ু হোক। ভালো থেকো, ভালো রেখো আমার ছেলেকে। আমার ছেলেটা তোমার পাগল। পৃথিবীর সব কিছুর দূরত্ব সে সয়ে নিতে পারবে, কিন্তু তোমার দূরত্বটা সইতে পারে না আমার ছেলে। তুমি হয়তো কোনো দিনও তার ভালোবাসার অপরিসীমতা পরিমাপ করতে পারবে না, কিন্তু আমি মা তো, তাই আমি বুঝি। প্রিয়তা মনে মনে আপ্লুত হলো। কে না চায় তার ভালোবাসার মানুষটা তার জন্য পাগল থাকুক? প্রিয়তা তো মনে মনে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে যেন তার প্রণয় ভাই তার প্রতি আরো আরো অনেক বেশি পাগল হয়ে যায়, যেন ছেড়ে এক মুহূর্ত থাকতে না পারে। আল্লাহ মনে হয় তার প্রতিটা আরজি কবুল করেন। প্রিয়তা মাথা নিচু করে নম্র কণ্ঠে বলল, জি, চেষ্টা করব বড় আম্মু। অনুশ্রী বেগম প্রসন্ন হলেন, কিন্তু প্রিয়তাকে নিজ অবস্থান বুঝিয়ে দিতে বললেন, কিন্তু এই বউদের অনেক দায়িত্ব পালন করতে হয়, জানো? জানো তো, দেখেছো নিশ্চয়। এতদিন তুমি এই বাড়ির মেয়ে ছিলে, তখনকার হিসেবটা আলাদা ছিল, কিন্তু এখন তুমি এই বাড়ির বউ, বড় বউ, সম্পর্কে সবার বড়, সব বউদের বড়। তাই তোমাকেও এখন থেকে সংসারের দায়িত্ব নিতে হবে। নিয়ম সবার জন্যই সমান। জি বড় আম্মু। ঠিক আছে, যাও রান্নাঘরে গিয়ে সেজো বউ আর ছোট বউয়ের সাথে নাস্তা বানাও। আর দুপুরবেলা তোমার বড় আব্বু কি খাবে আর কে কে কি খাবে জেনে নিয়ে রান্না বসাইও। জি বড় আম্মু। সেজো বউ, মেজো বউ, ছোট বউ। হাঁক ছেড়ে ছেলের বউদের ডাকলেন অনুশ্রী বেগম। শাশুড়ির ডাকতে দেরি হলো, কিন্তু উষা, ইনায়া, পূর্ণতা তিনজনই ঘরে এসে হাজির হতে দেরি হলো না। অনুশ্রী বেগম ছেলের বউদের উদ্দেশ্যে বললেন, তোমরা নিশ্চয়ই জানো ও তোমাদের বড় যা। এখন থেকে সেভাবেই সম্মান করবে। যে কোনো কাজে ওকে ডাকবে, তোমাদের সাথে রাখবে। উষা নিচু কণ্ঠে বলল, জি আম্মা। ঠিক আছে, এখন যাও চারজন। জি আম্মা। শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো তারা। দরজার মুখে দাঁড়িয়েছিল তীরা আর পরিণীতা। বড় ভাইয়ের বিয়ের খবর শুনে দেখতে এসেছে পরিণীতা। সব সত্যি জানার পর প্রিয়তার প্রতি তার আর বিন্দুমাত্র রাগ নেই, বরং এখন সে তার ভাইকে সুখে দেখতে চায়। তার কেবল একটাই চাওয়া, তার ভাইটা যেন এবার একটু সুখের মুখ দেখে। ওরা সবাই মিলে রান্নাঘরের দিকে এগোলো। প্রিয়তা সবার সাথে পায়ে পা মিলাতে গেলে হাত টেনে ধরল ইনায়া। ঝাড়ি মেরে বলল, আস্তে দৌড়া বেয়াদব ছেড়ি, আমি কি এত জোরে যেতে পারি? পায়ের গতি থামিয়ে দিল প্রিয়তা। নিজের মনে মনে একটু পর পর নাজুক হাসছে। ব্যাপারটা খেয়াল করলো ইনায়া। বান্ধবীর চোখ মুখে ঈদের চাঁদ জল জল করছে দেখে কপাল কুঁচকে ফেলল। এক জায়গায় থেমে গিয়ে সন্ধিহান গলায় বলল, কি ব্যাপার, চোখ মুখ ঈদের চাঁদ উকি দিচ্ছে কেন? লজ্জা গিলে নিয়ে স্বাভাবিক হলো প্রিয়তা। ইনায়া এবার ফাঁক ফুকর দিয়ে উকি ঝুঁকি মারতে শুরু করলো। উদ্দেশ্য বুঝে দূরে সরে গেল প্রিয়তা। লাজুক হেসে বলল, কি করছিস? ইনায়া কোনো জবাব না দিয়ে এগিয়ে এসে ঘোমটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল তার। নির্লজ্জ বান্ধবীর হাতে ধরা পড়ে গিয়ে লজ্জায় কান গরম হয়ে উঠল প্রিয়তার।
ঘাড়ে গলায় অজস্র লালচে দাগ। নিঠল ফর্সা ত্বকের দাগগুলো খুবই চোখে পড়ছে। ঘোমটা দেওয়ার দরুন চুলগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু এবার চুলের দিকে নজর গেল ইনায়ার। হাঁটু ছড়ানো ঘন কালো চুলগুলো উন্মুক্ত। ইনায়া চুল ধরে দেখলো পানি চুইয়ে চুইয়ে পড়ছে। চুল শুকানোর সময় পায়নি প্রিয়তা, তার আগেই শাশুড়ি ডেকে পাঠিয়েছিল। ঘটনা ঘটে গেছে বুঝে দাঁত কেলিয়ে হাসলো ইনায়া। ক্ষত চিহ্নগুলো দেখে চিন্তিত হওয়ার ভান করে বলল, হাই হাই লো বান্ধবী, এত ব্যথা কিভাবে পেলি? প্রিয়তার লজ্জায় নাক মুখ গরম হয়ে উঠেছে। সে আমতা আমতা করে বলল, চুলকানি। উত্তর শুনে ফিক করে হেসে দিল ইনায়া। পিঞ্চ মেরে বলল, চুলকানি তো বটেই, কিন্তু এই চুলকানি সেই চুলকানি নয় রে পাগলা। এ পিড়িতে চুলকানি। এই চুলকানিতে মলম লাগে না, জামাই লাগে। কিন্তু বান্ধবী, মনে রেখো, শীতকালে জামাই থাকা নিয়ামত, কিন্তু সকাল সকাল গোসল করা ইটস কিয়ামত। ছি, কি নষ্ট তুই। আমি ওসব কিছুই করিনি, আমি পিওর ভার্জিন। ওর কথায় পাত্তা দিল না ইনায়া। বাঁকা হেসে বেসুরো গলায় গান ধরল, ঘটনা এমনি ঘটে না ও বন্ধু রে, এক হাতে তালি বাজে না, রামকৃষ্ণ দোস্তি করে না ও বন্ধু রে, ভাঞ্জা এমন কিছুই জানো না। ধুর। যা বাবা, সত্যি বললে ইনায় পচা হয়ে যায়। আচ্ছা বান্ধবী, কেমন ফিলিংস হয়েছে বলতো একটু? কি গায়ে পড়ারে বল তুই, বেসরম আওরাত। একটু লজ্জা শরম রাখ। লজ্জা করে না এইসব জিগাতে? যা, বান্ধবীর কাছে আবার শরম কিসের? বল না, কেমন ফিল করেছিস? এমনি আমার ভাসুরকে দেখলেই বোঝা যায়, ওনার মতো সুপুরুষ এই গোটা খানদানের আর একটাও নেই। আমার থেকে তো তোর এক্সপিরিয়েন্স বেশি। আমার জামাইয়ের দিকে নজর দিবি না, একদম চোখ তুলে ফেলবো। বলে চলে গেল প্রিয়তা। আরে দাঁড়া বান্ধবী। পিছু নিল ইনায়া। চোখ ভর্তি পানিতে টলমল করছে প্রহেলিকার। তাদের সামনেই দাঁড়িয়েছিল প্রহেলিকা, কিন্তু কথার তালে কেউ খেয়াল করলো না। সবটা শুনে নিঃশ্বাস আটকে আসছে প্রহেলিকার। চোখ ঝাপসা হয়ে আসছে পানিতে। অসহ্য এক কষ্টে গলা চেপে ধরছে। সবটা নিজের চোখের সামনে দেখা সত্ত্বেও মানতে পারছে না প্রহেলিকা। প্রিয়তার সর্বাঙ্গে জল জল করছে প্রণয়ের গভীর ভালোবাসার প্রকৃত চিহ্ন। তার ভালোবাসার মানুষটা অন্য কাউকে এভাবে ভালোবেসেছে, এটা কল্পনা করতেও মৃত্যু সম যন্ত্রণা হচ্ছে প্রহেলিকার। প্রণয় অন্য কাউকে আপন করেছে, ছুঁয়েছে, ভালোবেসেছে, আর কল্পনা করতে পারল না প্রহেলিকা। হাত দিয়ে মুখ চেপে ধরল। প্রচণ্ড কান্না দোলা পাকিয়ে আসছে কণ্ঠনালীতে। এক সময় আর ধরে রাখতে না পেরে প্রহেলিকা ঝরঝর করে কেঁদেই দিল। কি হয়েছে? কাঁদছো কেন তুমি? দরজায় দাঁড়িয়ে জানতে চাইল অনুশ্রী বেগম। প্রহেলিকা অশ্রুসিক্ত চোখে তাকালো। আর কিছু বলার সুযোগ পেল না অনুশ্রী বেগম। তার পূর্বেই দৌড়ে এসে বুকের উপর হামলে পড়ল প্রহেলিকা। ভরকে গেলেন অনুশ্রী বেগম। হাউমাউ করে চিৎকার দিয়ে কেঁদে উঠল প্রহেলিকা। কান্নার তোরে কথা সব জড়িয়ে যাচ্ছে। মাথায় হাত রাখলেন অনুশ্রী বেগম। নরম কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু? কাঁদছো কেন? বহু চেষ্টার পর ভাঙ্গা কণ্ঠে অস্পষ্ট কিছু বাক্য বলল প্রহেলিকা। আমি মরে যাব বড় আম্মু, একদম মরে যাব। আমি একটুও সহ্য করতে পারছি না, আমার কলিজের টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাকে এত কষ্ট দিও না বড় আম্মু, তোমরা আমাকে মেরে ফেলো। তোমার ছেলে অন্য কারো, এটা আমি সহ্য করতে পারছি না। তোমার ছেলের ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাচ্ছে বড় আম্মু। তোমার ছেলে অন্য কাউকে আপন করে নিচ্ছে, অন্য কাউকে ভালোবাসছে, অন্য কাউকে। আমি তোমার ছেলেকে খুব 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 ভালোবাসি বড় আম্মু, তোমার ছেলেকে খুব ভালোবাসি। কথা শেষ না হতেই হু হু করে কেঁদে উঠল সে। কান্নার শব্দে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অনন্যা বেগম ও অর্থী বেগম। অনন্যা বেগম অবাক হয়ে বললেন, কি হয়েছে বড় আপা? অনুশ্রী বেগম অসহায় দৃষ্টিতে তাকালেন। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল প্রহেলিকা। ও তো অজ্ঞান হয়ে গেল, বড় ভাইজানকে ডাকবো? ভয়ে বললেন অর্থী বেগম। অনুশ্রী বেগম শান্ত গলায় বললেন, কিছু হয়নি, নর্মাল প্যানিক অ্যাটাক। ওকে ধরে ঘরে নিয়ে চলো। ওরা দুজন মিলে প্রহেলিকাকে নিয়ে গেল। অনন্যা বেগম উদ্ঘৃন্ন হয়ে বললেন, ও এমন করছিল কেন? অনুশ্রী বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আঘাত পেয়েছে খুব। মানে? এসব নিয়ে আমাদের কথা বলা ঠিক না।
বলে লাভও নেই। ওর চোখে মুখে পানি ছিটিয়ে দাও, আর ওকে 3 তলায় বেশি যেতে দিও না। আর কোনো প্রশ্ন করলেন না কেউ। আমি অরণ্য হলেও আমার ভেতরে অরণ্যের অস্তিত্ব টের পাই। রেস্টুরেন্টের কর্নার সিটে বসে 142 নাম্বার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে কথাটা বলল অরণ্য। চোখ মুখ তার খুবই সিরিয়াস। তার সামনে বসে আছে সাদিয়া, পুরো নাম সাদিয়া কামাল, আর তার বর্তমান পরিচয় সে অরণ্যের 142 নম্বর গার্লফ্রেন্ড। যদিও এই মহান সত্যটা সম্পর্কে অবগত নয় সে, এমনকি অরণ্যের উদারতা সম্পর্কেও বিন্দুমাত্র ধারণা নেই তার। অরণ্যের পাশের সিটে বসে প্রচণ্ড মনোযোগের সহিত বড় ভাইয়ের 580 নম্বর ব্রেকআপ স্টোরি এনজয় করছে তন্ময়। হাতে লেমন মোহিত একটা করে সিপি দিচ্ছে আর তাদের কাহিনী এনজয় করছে। সাদিয়া অরণ্যের কথা শুনে বেকুব বনে গেল, বুঝতে না পেরে বলল, অরণ্য মানে? অরণ্য কেশে গলা ঝেড়ে নিল, চোখ মুখের সিরিয়াস ভাবটা আরো খানিকটা প্রগাঢ় করে বলল, মানেটা খুব সহজ। আমি যে কোনো সময় অরণ্য থেকে অরণ্যা হয়ে যেতে পারি। আমাকে বিয়ে করলে কোনো দিন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার সায়া ব্লাউজ পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, বলে দিলাম। সাদিয়া কেবল পানির গ্লাসে চুমুক দিয়েছিল, কিন্তু অরণ্যের কথার মর্মার্থ বুঝতে পেরে পানিটা নাক দিয়ে মাথায় উঠে গেল। অরণ্য টিস্যু এগিয়ে দিয়ে বলল, এই শেষ নয়, আরও আছে। সাদিয়া কণ্ঠে আতঙ্ক নিয়ে বলল, অরণ্য, এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? অরণ্য প্রবল আত্মবিশ্বাসের সহিত বলল, আমি যা বলছি সব সত্যি বলছি, মিথ্যা বলে আমি তোমাকে ঠকাতে চাই না। বিশ্বাস করো, আজকাল ছেলে দেখলে আমার মনে হয় ভিতরে কেমন কেমন হয়। ওই দিন আমার বাসার দারোয়ান ছেলেটাকে দেখলাম গোসল করে রোদে বসে খালি গায়ে সরিষার তেল মাখছে। ছেলেটার খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, মুখ ধরফর করছিল, শরীরে বেশ শিহরণ খেলে যাচ্ছিল। কথাটা শেষ করতে পারল না অরণ্য, তার আগেই তার গার্লফ্রেন্ড সাদিয়া সিহ বলে বসা থেকে উঠে চলে গেল। উক্ত সকল দৃশ্য দেখে ফিক করে হেসে দিল তন্ময়। ফাইনালি 580 নাম্বার ব্রেকআপটাও সাকসেসফুলি ডান। অরণ্য চোখ মুখে ঘোর অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলল, যা, চলে গেল। তন্ময় অরণ্যের ফোনটা এগিয়ে দিয়ে বলল, গার্লফ্রেন্ড নাম্বার 249 কলিং। অরণ্য ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে গান ধরল, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার থেকে অনেক সুন্দরী। অরণ্য ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশের মেয়েটা বলল, বেবি, তোমার স্পেশাল গিফট অ্যারেঞ্জ করেছি। ও রিয়েলি ডার্লিং? ইয়েস বেব, গেস হোয়াট আ গিফট। অরণ্য বক্র হেসে গান ধরল, प्रेमिका ने पैराई से जो भी दे दिए, तेरे आस्ते है नीलम जैसा। प्रेमिका ने प्यार सोचो भूलिया। हाउ आई लव यू बेबी। I also love you too, baby. Okay, I call you later. ওকে। অরণ্য ফোন কেটে দিয়ে হাফ ছাড়ল। এত তাড়াতাড়ি কথা বলা শেষ দেখে তন্ময় বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি মুরগি ধরে ভেজে খাওয়াও শেষ হয়ে গেল? অরণ্য প্যান্ট চেপে ধরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে দৌড় দিতে দিতে বলল, প্রকৃতি ডেকেছে ভাই। সাথে সাথেই খপ করে হাত ধরে ফেললো তন্ময়, ভ্রু উঁচিয়ে বলল, এটা আবার কোন মেয়ে? এতগুলো গার্লফ্রেন্ড আছে তবুও মন ভরে না? এশিয়া মহাদেশের অর্ধেক মেয়ে কি নিজের ভেতরে ঢুকাবা? প্যান্ট চেপে ধরে সাপের মতো মোচড়ামুচড়ি শুরু করে দিল অরণ্য। সজোরে ভাইয়ের মাথায় চাটি মেরে বলল, পাঠা কোথাকার, সবসময় কি মাথায় মেয়ে ঘোরে? ছাড় ছাড় বলছি, ছাড়, নইলে এখানেই করে দেব। তন্ময়ও নাসর বান্দা আরো শক্ত করে চেপে ধরে জেদি কণ্ঠে বলল, প্রকৃতি কোন মেয়ে না বলা পর্যন্ত ছাড়বা না। ওরে ভাই, আমি মুততে যাচ্ছি, খুব জোরে মুখ ধরেছে, ছাড় এবার, না হলে প্যান্ট ফান্টে করে দেব। কথা শুনে তৎক্ষণাৎ ছেড়ে দিল তন্ময়, সাথে সাথেই গায়েব হয়ে গেল অরণ্য। উত্তরার স্বনামধন্য রেস্টুরেন্ট তাজের
উত্তর দিকের কর্নারে মুখোমুখি বসে আছেন কয়েকজন সাদা পোশাক পরিহিত অফিসার। তাদের মধ্যে সিআইডি এজেন্ট মার্কো, সিনিয়র ইন্টেলিজেন্ট অফিসার ইরফান শেখ এবং জুনিয়র ইন্টেলিজেন্ট অফিসার মেহরিমা শিকদার প্রিয়স্মিতা। আপাত দৃষ্টিতে তাদের সাধারণ জনগণ ভেবে ভুল করবে মানুষ। সিনিয়র অফিসারদের সামনে মাথা নত করে বসে আছে প্রিয়স্মিতা। তার নিজের সম্বন্ধে আত্মপক্ষ সম্বন্ধের কোনো ভাষা নেই। সিআইডি এজেন্ট মার্কো অসন্তুষ্ট কণ্ঠে ঝেড়ে বললেন, তুমি কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছ মেহরিমা, নিজের ফোকাস হারাচ্ছ। তুমি কি ভুলে গেলে তুমি এখানে কি করতে এসেছিলে? তোমাকে এখানে কেন পাঠানো হয়েছিল? তুমি নিজের টাস্ক কমপ্লিট না করে সংসার করছো। রিয়েলি তোমার মতো রেসপন্সিবল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থেকে এটা আশা করা যায় না। মাথা নিচু করে নিল প্রিয়স্মিতা। এজেন্ট মার্কো ইরফানের উদ্দেশ্যে বললেন, অফিসার, আপনার কথা বিশ্বাস রেখে মেহরিমাকে কেস নাম্বার 152 অপারেশন গ্লোবাল হান্ট হ্যান্ডওভার করা হয়েছে। এটা এতটা গুরুত্বপূর্ণ সেটা তো জানেন। মেহরিমার থেকে লাস্ট 1 মান্থ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ওর জন্য তার কাজ থেমে থাকবে না। ইরফান নরম চোখে চাইল প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতা মাথা তুলে নম্র কণ্ঠে বলল, সরি স্যার। হোয়াট সরি? ইউ নো লাস্ট 1 মান্থে কী হয়েছে? তোমার সাথে তা নর্মাল টাইমে কন্ট্যাক্টও করা যায় না। তুমি তো জানো আমরা সবাই তোমার কনফার্মেশনের জন্য বসে আছি। তুমি কি টাস্ক কমপ্লিট করতে পারবে না? যদি না পারো তাহলে আমরা অন্য কাউকে দেখব। এজেন্ট মার্কোর কথা শুনে আতকে উঠল প্রিয়স্মিতা। এজেন্ট মার্কো ফের বললেন, অ্যান্সার মি মেহরিমা। কয়েকক্ষণ চুপ থাকলো প্রিয়স্মিতা। অতঃপর চোখ বুজে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বলল, নো স্যার, এই মিশনটা আমি কমপ্লিট করব। আমি আমার লক্ষ্য থেকে এক চুলও সরিনি। আমি এখানে যেটা করতে এসেছি সেটা আমি করেই ছাড়বো। এই অপারেশন আমি সাকসেস করবই। শুধু কথা দিয়ে তা তো হবে না মেহরিমা। আগে তুমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিলে, কিন্তু এখন তোমার কথা আর কাজে মিল পাই না। এতদিন তো তোমার মিশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। সরি স্যার, আমাকে আর কয়েকটা দিন টাইম দিন। আমি সব ইনফরমেশন সহ ফাইল সাবমিট করে দেব। ওকে, জাস্ট 1 উইক। জাস্ট 1 উইকের মধ্যে আমার সব ইনফরমেশন চাই, না হলে তোমাকে এই কেস থেকে বাধ্য হবে। মাইন্ড ইট। বলে উঠে চলে গেলেন অফিসার মার্কো। প্রিয়স্মিতার চোখ মুখে ফুটে উঠল মিশ্র প্রতিক্রিয়া। না চাইতেও চোখের সামনে ভেসে উঠল বোনের আদুরে মুখটা। কি ভাবছিস? প্রিয়স্মিতার হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো ইরফান। মৃদু কেঁপে উঠল প্রিয়স্মিতা। অসহায় চোখে চাইল ইরফানের দিকে। ইরফান বোধহয় বুঝলো বোনের পরিস্থিতি। আজ থেকে তো আর দেখছে না মেয়েটাকে। মেয়েটার চোখে এককাল যে আগুনটা দেখতে পেত, ইদানিং আর সেটা তেমন একটা দেখা যায় না। ইরফানের মাঝে মধ্যে কেন জানি মনে হয় এক সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মেয়েটা আজকাল অন্যায়ের সাথে সমঝোতা করতে শিখে যাচ্ছে। এটা সঙ্গদোষ নাকি অন্য কোনো কারণ? মেয়েটাকে সে আপন বোনের থেকে কোনো অংশে কম ভাবে না। সেই ছোটবেলা থেকে হাতে ধরে তৈরি করছে, মানসিকভাবে এতটা শক্ত বানিয়েছে যাতে বিশেষ কোনো আবেগ তার উপর কন্ট্রোল করতে না পারে। ইমোশনালকে ব্যালেন্স রাখতে শিখিয়েছে। এই মেয়েটা খুবই সম্ভাবনাময়। তার মধ্যে সেই সকল বিশেষ গুণ আছে যা একজন দক্ষ ইন্টেলিজেন্ট অফিসারের মধ্যে থাকা জরুরি। ইরফান বিশ্বাস করে একদিন গোয়েন্দা বিভাগের সব থেকে বড় অফিসার হবে প্রিয়স্মিতা, কিন্তু সবার আগে তাকে এই টাস্ক কমপ্লিট করতে হবে। এটাতে হেরে যাওয়া একদম চলবে না। প্রিয়স্মিতা চোখের পাপড়ি ভিজে উঠছে দেখে ইরফান আর সহ্য করতে পারল না। ভনিতা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, তুই কি ওই ক্রিমিনাল ফ্যামিলির ওপর দুর্বল হয়ে যাচ্ছিস? প্রিয়স্মিতা, তুমি কি ভুলে গেছো যা কিছু ঘটেছে বা ঘটছে তার সবটাই প্ল্যান? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি এদের সাথে ইমোশনালি অ্যাটাচ হবে না। প্রিয়স্মিতা বলল, আমার ভালোবাসা তো প্ল্যান নয় অফিসার। ইরফান বলল, হোয়াট? এসব লেম এক্সক্লুজ দিয়ে নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাব না। প্রিয়স্মিতা, ওই ফ্যামিলির প্রতি তোমার দুর্বলতা আছে কি নেই সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি থেকেও থাকে তাহলে পার্সোনাল লাইফে আর প্রফেশনাল লাইফে মিক্স করা আমাদের নীতিতে নেই। আমাদের ফিলিংস কন্ট্রোলড। তাছাড়া তোমাকে এসব বলছি বা কেন? এখনও ইমোশনাল অ্যাটাচমেন্টের তো প্রশ্নই আসে না। শুধু থেকে তো সবটাই নাটক ছিল। এ তো ড্রামা করা তো একটারই কারণ, শিকদারের বিধ্বস্ত হয়ে ওঠা, তাদের ভিতরে খবরগুলো কালেক্ট করা। প্রিয়স্মিতা বলল,
আই নো অফিসার, সব নাটক, সব মিথ্যা, সব সাজানো, কিন্তু এর মধ্যে দুটি সত্য আছে, যার একটা আমার ভালোবাসা আর একটা আমার বোন। এছাড়া অন্যদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সব কিছু প্ল্যান মতোই হচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আরেক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এসে পুরো ব্যাপারটা গুলিয়ে দিল। যেমন এটা 1000% শিওর SSR আর কেউ নয়, আবরার শিকদার প্রণয়। তার সকল প্রুফ আমি কালেক্ট করে ফেলেছি। আমার কাছে এমন এভিডেন্স আছে যেগুলো ফ্ল্যাশ হলে SSR একদম ফিনিশড হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে কি? আমি জানতাম আমার বোন খুব ভালোবাসে শিকদারের বড় ছেলেকে। শুধু ভালোবাসে বলে ভুল হবে, জুনুন। আমি চাচ্ছিলাম যে ওদের মধ্যে কিছু হয়ে যাওয়ার আগে SSR এর চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে, সমাজের ক্যান্সারটা উপড়ে ফেলতে। কিন্তু সে সময় এসে সব গোলমাল হয়ে গেল। ওই মাফিয়ার জন্য আমার বোনের সাথে SSR এর বিয়ে হয়ে গেল। সম্পূর্ণ মস্তিষ্ক ফাঁকা লাগছে এখন আমার। আমি কি করে ওই ক্রিমিনালের থেকে আমার বোনকে আলাদা করব? SSR হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত। কি গ্যারান্টি আছে যে আমার বোনকেও সে পাচার করে দেবে না? তুমি প্রিয়তা কি ASR এর হিস্ট্রি সম্বন্ধে সব জানে? আই গেস না, কারণ সব জানলে এত নর্মাল থাকতে পারতো না। কি মনে হয় প্রিয়তা, সব সত্যিটা জানার পরও কি ASR কে চাইবে? মেয়েটা পুরো উন্মাদ, চাইলে অবাক হব না। এগুলো তো তোমার পার্সোনাল ইস্যু, এগুলোর জন্য তো আর দেশে বসে থাকবে না। তোমার কাছে যেহেতু সব প্রমাণ আছে, তাহলে সেগুলো সাবমিট করে দিচ্ছ না কেন? দেব, তবে এখনই নয়। আমাকে 1 সপ্তাহ সময় দিন। আগে আমার বোনকে ব্যাপারটা জানাতে হবে। আমার আপনজনের সংখ্যা খুবই লিমিটেড। আমি আমার বোনকে হারাতে পারবো না। তুমি জানো প্রতি 1 ইউকে কি কি হয়? জানি, তবুও। ওকে, মনে রাখবে, জাস্ট 1 উইক। দূর থেকে এসব দৃশ্য দেখে অবাক হয়ে গেল অরণ্য। দাড়ি কমা ঠিক করে দিয়ে তাকিয়ে রইল সে। যদিও সে দূরে থাকায় কথাগুলো শুনতে পায়নি, কিন্তু ইরফানের সাথে এমনভাবে কি কথা বলছে জানার আগ্রহ হলো। ওয়াশরুম থেকে বেরিয়ে ফেরার পথেই এদের দিকে চোখ পড়েছিল তার। বিষয়টা কেমন সন্দেহজনক ঠেকল তার নিকট। শিকদার বাড়ির লাইব্রেরির রুমের সোফায় থমথমে মুখে বসে আছে সাদমান শিকদার ও খালিদ শিকদার। তাদের সম্মুখে বসে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইরফান। পাশ থেকে গলা খাকারি দিয়ে কেসে উঠল প্রীতম। এই সময় ইরফানের উপস্থিতিতে সকলেই বড় বিব্রত। সবার চুপসে যাওয়া মুখের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে ইরফান। এদের মুখ দেখে সে স্পষ্ট বুঝতে পারছে যে এরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। ইরফান প্রীতমের দিকে তাকিয়ে বলল, এমন চোরের মতো করছিস কেন? কোনো সমস্যা? হঠাৎ করে বিয়ের কথা বন্ধ করে বললি বিয়ে হবে ধুমধাম করে, এরপর পুরো লাপাত্তা। প্রীতম অসহায় চোখে তাকালো সাদমান শিকদারের দিকে। সাদমান শিকদার কেশে গলা পরিষ্কার করলেন, রাশভারী কণ্ঠে বললেন, তোমার কাছে মিথ্যা বলে নিজেদের দোষ ঢাকতে চাই না বাবা, একটা সমস্যা হয়ে গেছে। ইরফানের ভ্রুদয়ে ভাস আরো সংকুচিত হলো। কপাল কুঁচকে বলল, কি সমস্যা? সাদমান শিকদার কোনো রাগ ঢাক রাখলেন না। ছোট একটা নিঃশ্বাস ফেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বললেন ইরফানের নিকট। সবটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ইরফান। সাদমান শিকদার মাথা নত করে বললেন, আমরা তোমার আর তোমার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী বাবা, আমরা আসলে পারিনি আমাদের সন্তানকে সঠিক শিক্ষা দিতে। কিন্তু ওনার এসব কথা বোধহয় ইরফানের কান দিয়ে ঢুকলো না। মাথায় শুধু বাঁচতে থাকলো শ্বেতা এখন অন্য পুরুষের সাথে আছে। নিজের প্রিয় নারীকে অন্য পুরুষের সাথে কল্পনা করে যে কতটা যন্ত্রণার, তা বোধহয় সেই মানুষটা ব্যতীত কেউ বলতে পারে না। ইরফানের চোখ মুখে ক্রোধে লাল হয়ে গেল। সে কোনো ধরনের কোনো বাক্য ব্যয় ছাড়াই উঠে চলে গেল। অসহায় চোখে সেই যাওয়া দেখে গেলেন সাদমান শিকদার ও প্রীতম। এত ভালো একটা ছেলে তারা হারালেন শুধু তাদের মেয়ের মূর্খামির জন্য। কিন্তু সত্যি কি এই কাহিনী শেষ, নাকি অপেক্ষা করছে আরো ভয়ানক কিছু? দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পূর্বেই বাসায় ফিরে এলো প্রণয়। অফিসের কাজে তার কিছুতেই মন লাগছে না। ভেতরটা শুধু উসখুস করছিল তার প্রিয় ফুলটার জন্য। একটুখানি ছুঁয়ে দেওয়ার তাগিদে বারবার উতলা হয়ে উঠছিল মন। তাই নিজেকে আর বেশি কষ্ট না দিয়ে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে বিকেল হওয়ার আগেই বাসায় ফিরে এলো প্রণয়। সত্যি বলতে ক্লান্ত লাগছে ভীষণ।
মিনিট 10 নিজের প্রাণটাকে বুকে জড়িয়ে না বসলে মন শান্ত হবে না, ক্লান্তি দূর হবে না। প্রণয় ক্লান্ত শরীরটা টেনে রুমে প্রবেশ করলো। তপ্ত কণ্ঠে আদেশ ছুড়ে দিয়ে বলল, ঝটপট বুকে এত দেখে খুব ক্লান্ত লাগছে। বিছানায় মুখ ঘুরিয়ে বসেছিল প্রিয়তা। প্রণয় তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। প্রিয়তা ঘুরে তাকালো প্রণয়ের দিকে, ধীর পায়ে এগিয়ে এগিয়ে এলো নিকটে। প্রিয়তার চেহারা অবলোকন করে কপালের মাঝ বরাবর ভাঁজ পড়ল প্রণয়ের। প্রিয়তা টাচ করার পূর্বেই 2 কদম পিছিয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, একে তুমি এখানে? আর ওর কাপড় পরেছো কেন? প্রিয়তা অবাক হওয়ার চেষ্টা করে বলল, মানে কি বলছেন প্রণয় ভাই? মেজাজ চড়ে গেল প্রণয়ের, তবুও কণ্ঠে শীতলতা ধরে রেখে বলল, তুমি দুদিনের যোগী মেয়ে কার সামনে নাটক করছো জানো? তুমি যার ছদ্মবেশ নিয়েছ সে আমারই আত্মার অংশ, আবরার শিকদার প্রণয়। কোনোদিনও নিজের আত্মাকে চিনতে ভুল করেনি, বিশেষত ওই দুটো চোখ কখনো আমি ফাঁকি দিতে পারে না। প্রণয়ের জবাবে বক্র হাসি দেখা মিলল প্রিয়স্মিতার ওষ্ঠে। সে ব্যঙ্গ করে বলল, তাই বুঝি? তাহলে বিয়ের পর চিনতে পারলেন না কেন? হাসলো প্রণয় তাচ্ছিল্যের সুরে। পরস্ত্রীর চোখের গভীরে তাকানো আবরার শিকদার প্রণয়ের পার্সোনালিটির সাথে যায় না। আমার প্রাণটা যদি অন্য কারো নামে হালাল হয়ে যেত তবে আমি প্রয়োজনের প্রাণ দিতাম, তবুও তার দিকে তাকাতাম না। তা বেশ, তা বেশ। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আমি আমার বোনের মতো না, চেনেন নিশ্চয়ই আমায়। প্রণয় বাঁকা হাসলো, বুকে হাত গুজে বলল, তুমি সম্পর্কে আমার বোন লাগো, বয়সেও ছোট, এর বাইরে আমার নিকট তোমার আর কোনো পরিচয় নেই। ভুল ভাবলেন, আমি আপনার মতো মানুষের বোন হতে ইন্টারেস্টেড না। এমনকি আপনার মতো মানুষ তো এই দুনিয়াতে থাকারই অধিকার নেই। প্রণয়ের চোখের দৃষ্টি শীতল, সে জবাব দিল না। প্রিয়তা ফের বলল, আপনি আমার বোনকে বিয়ে করে ওর জীবনটা নষ্ট করলেন কেন বলুন? তোমার বোন আমাকে চায়, আর তোমার বোনের ইচ্ছা আমার জন্য আদেশ। জবাব শুনে তেতে উঠল প্রিয়স্মিতা, রাগান্বিত কণ্ঠে বলল, আপনার মতো ক্রিমিনালের সাথে আমি আমার বোনকে থাকতে দেব না। আপনি আমার বোনকে ছেড়ে দিন। ক্লান্তিতে হাই তুলল প্রণয়, ভাবশীলীন কণ্ঠে বলল, দুঃখিত, বাসর সেরে ফেলেছে, এখন আর ছাড়তে পারবো না। বলে হেলে দুলে ওয়াশরুমে ঢুকে গেল প্রণয়। জবাব শুনে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়স্মিতা। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বইয়ের পাতায় ডুবেছিল প্রিয়তা। মনে বইছে টান টান উত্তেজনার ঝড়। হাতে তার প্রিয় লেখিকা সুমাইয়া রাফার এক সময়ের খুব জনপ্রিয় নোবেল বুক সঙ্গীনী প্রণয়ে আসক্তি। 2024-25 সালের দিকে এই গল্প ছিল সবার মুখে মুখে, এমনকি এখনও এর ক্রেজ কমেনি। প্রিয়তার মতে উপন্যাস জগতের শত শত নায়কের আসবে যাবে, কিন্তু জায়ান কৃতিকের মতো আর হবে না। এই বইটা এই নিয়ে 4বার পড়ছে প্রিয়তা। তার মতে এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় লাইন, লাভ ইজ টেম্পোরারি বাট অবজেশন ইজ পার্মানেন্ট। এমন সময়ে কলিং বেলের বিকট শব্দে মনোযোগ ছুটে যায় প্রিয়তার। নির্জক বিরক্তিতে নাকের পাটা ফুলে ওঠে, অসহ্য লাগে খুব। ধৈর্য ধরে অপেক্ষা করে কারো দরজা খুলে দেবার, কিন্তু কেউ খোলে না। একের পর এক বেলের শব্দে অতিষ্ঠ হয়ে যায় প্রিয়তা। তীব্র অনিচ্ছাতে এক সময় উঠে দাঁড়ায়, বইটা বন্ধ করে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে আছে 26 থেকে 27 বছর বয়সী এক যুবক। প্রিয়তা ঠিক চিনল না ওনাকে। দরজা থেকে সরে দাঁড়িয়ে আন্তরিক ভঙ্গিতে বলল, জি ভেতরে আসুন। প্রিয় সেই অতি কাঙ্ক্ষিত মুখটা দেখে চোখের পানি টলমল করে উঠছে নির্ভারের। প্রিয়তা দেখলো লোকটা হা করে তাকিয়েছে তার দিকে। অস্বস্তিতে পড়ে গেল প্রিয়তা। নম্র কণ্ঠে বলল, কিছু বলবেন? রিনরিনে পরিচিত সেই মধুর কণ্ঠস্বর, তবে চেনা সেই তেজটা নেই। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল নির্ভারের। আচমকা প্রিয়তার হাত দুটো ধরে বলল, তুমি এমনটা কি করে করতে পারলে চুড়োই? একবারও মনে পড়লো না আমার কথা? তুমি তো সব জানতে, তারপরেও কেন আমাকে নিঃস্ব করে দিলে? অচেনা ব্যক্তির এমন প্রতিক্রিয়ায় ভরকে গেল প্রিয়তা। ঝট করে হাত ছাড়িয়ে নিল নির্ভারের কাছ থেকে। মনে মনে রেগে গেলেও ভদ্রতা বজায় রেখে বলল, কি বলছেন এসব আপনি? আর কে আপনি? আমাকে এইসব কেনই বা বলছেন?
নির্ভারের বুক ভারী হয়ে এলো পাহাড় সম যন্ত্রণায়। ফের প্রিয় তার হাত দুটো ধরে বলল, তুমি আমাকে চিনতে পারছো না সিরিয়াসলি? যার শাসনে 16-17 বছর মানুষ হয়েছ তাকে চিনতে পারছো না? তুমি তো আমায় কথা দিয়েছিলে ফিরে আসলে তুমি আমার হবে, তাহলে কি করে অন্যের হয়ে গেলে? মানলাম ডক্টর চৌধুরীর মতো এত স্বনামধন্য নই, কিন্তু তোমাকে ভালোবাসতে তো কমতি রাখিনি। তাহলে কেন আমার সাথে এমন করলে? নির্ভারের কথা শুনে মুখ হা হয়ে গেল প্রিয়তার। সে বোধহয় বুঝতে পারল ব্যাপারটা। আবারও নির্ভারের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ভুল করছেন। আপনি যা বলছেন আমি সেই নই, আমি প্রিয়তা। কি? যে আপনি যাকে খুঁজছেন আমি তার বোন। সবকিছু নিশ্চয়ই জেনে এসেছেন। আপনি এসে বসুন, আমি আপুকে ডেকে দিচ্ছি। নির্ভার অবাক হলো প্রিয়তাকে দেখে। সে শুনেছিল প্রিয়স্মিতার যমজ বোন আছে, তাদের মধ্যে মিলও আছে, কিন্তু এত মিল? প্রিয়তা গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। আপু, আপু দেখ কে যেন এসেছে। প্রিয়তা নির্ভারের উদ্দেশ্যে বলল, আপনি বসুন, আমি ডেকে আনছি। হ্যাঁ বল প্রিয়স্মিতা, প্রিয়তাকে জানিয়েছিস কি বলেছ? ইরফানের উদ্বেগ অবলোকন করে খানিক দ্বিধায় পড়ল প্রিয়স্মিতা, তবে নিজের দোষ ধরার সুযোগ দিল না। থমথমে গলায় বলল, না, এখন অবধি তো নয়, তবে ভাবছি জানাবো, কিন্তু কতটা কাজ হবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হট, তুই এখনো বলিসনি? পুরো 24 ঘন্টা হয়ে গেছে, আর কবে বলবি? ইরফান খানিক রেগে গেল। প্রিয়স্মিতা শান্ত থেকে বলল, এটা পুলিশ স্টেশন বা বিউরি নয় ভাইয়া, এখানে সুযোগ আর পরিস্থিতি বুঝে কথা বলতে হয়, না হলে একটা রং গুটি পুরো দাবার চাল ওলট পালট করে দেবে। আমার মনে হচ্ছে আমাকে কয়েকজন সন্দেহ করছে। তাছাড়া প্রিয়তাকে সবটা জানালেও যে কতটা কাজের কাজ হবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যথেষ্ট সন্দেহ আছে মানে কি বলতে চাস? প্রিয়স্মিতা স্থির হলো, কণ্ঠে উগরে এলো হতাশা। দম নিয়ে বলল, এটাই যে আমার মনে হচ্ছে না জানালেও বিশেষ কোনো লাভ হবে। ওর তাল দিন দিন আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে ওর অবসেশন মারাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। চিন্তিত কণ্ঠে শুধালো ইরফান, তোর কি মনে হচ্ছে প্রিয়তা কি মানুষ হিসাবে এতটাই নীচ হবে যে সবটা জেনে শুনে একজন অপরাধীকে বাঁচাতে চাইবে? তাও এমন একজন অপরাধী যার জন্য প্রতিদিন কত শত শত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ইরফানের কথায় না হেসে পারল না প্রিয়স্মিতা। তাচ্ছিল্য সুরে বলল, প্রেম ভালোবাসা যে জন্মান্ধ এটা তো দুনিয়াতে নতুন নয়। যারা সত্যি ভালোবাসে তারা তাদের মানুষটাকে ধরে রাখার জন্য প্রয়োজনে দুনিয়া ছেড়ে দেয়। পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট কাজটা তো লিপ্ত হয়ে যায় ভালোবাসাকে পেতে, কারোর প্রাণ নিয়ে নিতেও দুবার ভাবে না। আর আমি আমার বোনকে যতটুকু চিনি, আবরা শিকদার প্রণয় যদি তার প্রাণটাও চায়, আমার বোন দ্বিধা করবে না। তাই অন্য একটা জিনিস ভাবছি। কি? এবার ঠোঁটের কোণে দুর্বৃত্ত হাসি খেলে গেল প্রিয়স্মিতার। ঘাড়ের পিছে হাত রেখে রহস্যময় কণ্ঠে বলল, আমাদের কথা এসএসআর আর তার র্যাকেটের নিশ্চিত করা নিয়ে, তার আতঙ্ক থেকে দেশ ও দশকে রক্ষা করা নিয়ে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, কিন্তু সেটা কিভাবে করা হচ্ছে দেখার বিষয় নয়। মানে? জবাবে হাসলো প্রিয়স্মিতা, বলছি, কিন্তু কালকের জন্য যেন কি প্ল্যান করে রেখেছিলাম? ওই তো কাল ভোর রাতে এএসআর এর সবগুলো অফিস আর ফার্ম হাউস একসাথে রেড হবে, একদম অতিরিক্ত। কি মনে হয় লাভ হবে? কপাল কুঁচকে এলো ইরফানের। জোর দিয়ে বলল, অবশ্যই কিছু না কিছু তো পাওয়া যাবেই। প্রিয়স্মিতা দায়সারা কণ্ঠে বলল, বেকার বেকার পণ্ডশ্রম, ঘন্টা পাওয়া যাবে। আমার কাছে সব ইনফরমেশন আছে। এসএসআর অফিস আর বাড়িতে কিছুই নেই। এত নিশ্চিত কিভাবে? ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রিয়স্মিতা, এই বাড়ির রহস্য শিকড় অনেক নিচে ইরফান। সেই কাবরা শিকদার প্রণয়কে আপনারা কেউ চিনতে পারেননি, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল আমিও এই বাড়ির মেয়ে। একই বংশের, একই রক্ত বইছে আমার গায়ে। কেউ চিনুক বা না চিনুক, আমি ঠিকই চিনেছি। এই বাড়ির রহস্য জানতে হলে মাটির অনেক গভীরে পৌঁছাতে হবে, যার সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি। সেটা কোথায়? টার্কি। হোয়াট? ইয়েস, এসএসআর এর সব চক্রের উৎস টার্কি। যদিও শুধু এসএসআর নয়, এই পুরো বাড়িটাই 108 হাত পাপের নিচে চাপা পড়ে থাকে।
তবে এইসব পরে, আগে প্রণয় শিকদার যেটা বলছিলাম, প্রণয় শিকদারের সব কালোবাজারি বিজনেস সব কিছুর পরিচালনা করা হয় টার্কি থেকে। ওইটাই মেন। টার্কির রাইট লোকেশন খুঁজে বের করে রেড করলে ওখানেই সব পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, অফিসিয়ালি টার্কিতে SSR এর বিজনেসের কোনো রেকর্ড নেই। কোথায় আর কখন রেড করতে হবে জানি না। দুশ্চিন্তা বাড়ল ইরফানের, কপাল ঘষে জানতে চাইল। তাহলে উপায়? উপায় একটাই, প্ল্যান বি। সেটা কি রকম? প্রিয়স্মিতার চোখে মুখে সেই একই হিংস্রতা ফুটে উঠল, যা প্রায়শই প্রণয়ের চোখে মুখে দেখা যায়। সে কিঞ্চিত জটিলতা রেখে বলল, SSR এর আতঙ্ক থেকে দেশকে বাঁচাতে হবে, সাধারণ মানুষকে বাঁচাতে হবে, সব চক্র উপড়ে ফেলতে হবে, তার SSR কে মারতে হবে। সব ঠিক আছে, কিন্তু দেশ জানিয়ে ঢাকঢোল পিটিয়ে মারাত্মক কোনো দরকার নেই। মানে? মানে আমার বোনের বিষয়ে আমি কোনো রিস্ক দিতে পারবো না। সবাইকে জানিয়ে প্রণয় শিকদারকে ফাঁসির দড়িতে ঝুলালে আমার বোনকে কোনোভাবে আর সামলানো যাবে না, মানসিকভাবে সম্পূর্ণ খুঁড়িয়ে যাবে, মরেও যেতে পারে। এর থেকে ভালো অতর্কিতে মেরে ফেলো, সবাই জানবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু সরকারি রেকর্ডসে লেখা হবে এটা এনকাউন্টার C-12 টপ মিশন। ইরফানের কণ্ঠস্বর শান্ত। তুমি কার সম্বন্ধে বলছো জানো তো প্রিয়স্মিতা? এ কোনো ছিচকে চোর নয় যাকে তুমি রাস্তাঘাটে ধরে অতর্কিত মেরে ফেলবে। হি ইজ এ মোস্ট পাওয়ারফুল ক্রিমিনাল ইন দ্য ওয়ার্ল্ড। আই নো, কিন্তু সরকার যেভাবে ধরবে বলে চিন্তা ভাবনা করছে, ট্রাস্ট মি, ওভাবে কোনোদিনও প্রণয় শিকদারকে ধরতে পারবে না। ধরতে পারলেও কিছু প্রমাণ করতে পারবে না। এসব ক্রিমিনালরা যদি নিজ থেকে না চায়, তবে কোনো প্রুফ, কোনো এভিডেন্স এদের কিছু করতে পারবে না। এদের মরতে হলে আগে এদের অপরাধ প্রমাণিত করতে হয়, যা প্রায় অসম্ভবের কাছাকাছি। ইরফান প্রিয়স্মিতার কথার যুক্তি খুঁজে পেল। সেটা ঠিক বলেছ, কিন্তু ASR কে এভাবে এনকাউন্টার করা এত সহজ নয়। তাকে কিভাবে পাবো, কোথায় পাবো? এর জন্য সলিড প্ল্যান দরকার। আই হ্যাভ এ প্ল্যান। কি? প্রিয়স্মিতা কিছুক্ষণ চুপ থেকে সবটা ভেবে নিয়ে বলল, আমার কাছে খবর আছে প্রণয় শিকদার কাল তুরস্কে যাচ্ছে, তার আসল সাম্রাজ্যে। SSR সেজে নয়, আবরা শিকদার প্রণয় সেজে, একদম সাধারণ বেশে, সাথে কোনো গার্ডস থাকছে না। ওটাই একমাত্র গোল্ডেন অপরচুনিটি। ওখানেই ধরে ওকে এনকাউন্টার করে দাও। ব্যক্তি তো চেনো, ধরে এনকাউন্টার করে দাও। পরে দেশ জুড়ে টেরোরিস্ট অ্যাটাক বলে চালিয়ে দেব। SSR এর আতঙ্ক মুছে যাবে, আর আমার বোনকেও বুঝিয়ে নেব যে এটা একটা দুর্ঘটনা। তারপর বছর দুয়েক পর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। কথা শেষ করতে পারল না প্রিয়স্মিতা। দরজার করাঘাতের শব্দে কেঁপে উঠল। দ্রুত ফোন কেটে মোবাইলটা লুকিয়ে ফেলল প্রিয়স্মিতা। বাহির থেকে প্রিয়তার কণ্ঠ, আপু, আপু দরজা খোল, কে যেন তোর সাথে দেখা করতে এসেছে। এই আপু। প্রিয়স্মিতা বুক ভরে লম্বা শ্বাস টানল, চোখ মুখ স্বাভাবিক করে দরজা খুলে দিয়ে ঝাড়ি মেরে বলল, কি পাগলা কুত্তা কামড় দিয়েছে তোকে? এমনি হাঁপাচ্ছিস কেন? প্রিয়তা দু হাঁটুতে ভর দিয়ে কুজো হয়ে লম্বা শ্বাস নিল। একসাথে 4 তলা ডেঙ্গিয়ে কোমরটা টনটন করছে বেচারির। প্রিয়স্মিতা কপাল কুঁচকে তাকিয়ে দেখল ওর অবস্থা। প্রিয়তা দম ফেলে সোজা হয়ে বলল, কখন থেকে ডেকে মরছি তোমায় আপু? এত টাকাটা কি করছিস কেন? প্রিয়তা কোমরে হাত রেখে এক ভ্রু তুলে বলল, কেন ডাকছি সেটা তো একটু পরে টের পাবা। মানে তোমার এক্স বাড়িতে এসে হাজির হয়েছে। তোমার বড় ডাকাডাকি শুনে ড্রয়িং রুমে পৌঁছে গেছে। তোমাকে বাঁশঝাড়ের আগাম শুভেচ্ছা। তুমি শুধু একটা বাঁশ না, পুরো ঝাড় খেতে চলেছ। প্রিয়তার কথা শ্রবণ করে বেকুব বনে গেল প্রিয়স্মিতা। মুখ লটকে বলল, আমার এক্স? প্রিয়তা উপর নিচ মাথা দুলালো। চলো তো দেখি। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে শুদ্ধ ও নির্বাণ। তবে নির্বাণের উপস্থিতিতে অতটাও ভাবান্তর দেখা যাচ্ছে না শুদ্ধের মধ্যে, যতটা না ব্যথা বেদনা ফুটে উঠেছে নির্বাণের চোখ মুখে। শুদ্ধ শান্ত চোখে চেয়ে দেখল সামনের বসা 25 থেকে 26 বছর বয়সী ছেলেটার দিকে। ছেলেটাকে বেশ সুদর্শন বলা চলে, হয়তো অরণ্যের বয়সী। শুদ্ধ নমনীয় কণ্ঠে শুধালো, তাহলে তুমি প্রিয়স্মিতার সিনিয়র বন্ধু? নির্বাণের চোখ ভরে উঠল। অসহ্য যন্ত্রণায় গলায় কান্নার দোলা পাকিয়ে আসছে। কণ্ঠনালী দিয়ে চেয়েও শব্দগুচ্ছ বের করতে পারছে না।
বুকের ভেতরে বিশাল একটা অংশ জুড়ে অসহ্য ব্যথায় টনটন করছে। শুদ্ধের সামনে বসে থাকতে পারছে না। ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠল নির্বাণ। যে মানুষটা বিশ্বাসঘাতকতা করলো, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও তার হলো না, অযথা সেই মানুষটার সংসারে ভুল বুঝাবুঝি বা ঝামেলা সৃষ্টি করতে চায় না নির্বাণ। সে তো কেবল দেখতে এসেছে বেইমানি করে ওই মানুষ কতটা সুখে থাকতে পারে। শুদ্ধের ঈগল চোখের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাদ যায় না কোনো কিছুই। যার লুকোনোর চেষ্টায় মরিয়া নির্বাণ, তার সবটাই দেখল শুদ্ধ। তবে এতে তার আর কি বিশেষ প্রতিক্রিয়া দেখালো না শুদ্ধ। কৌতূহল দমিয়ে নিচে পা রাখতেই থমকে গেল প্রিয়স্মিতা। চোখের সামনে দণ্ডায়মান নির্বাণকে দেখে মুখের রা হারিয়ে গেল যেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেদিকে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে নির্বাণকে মোটেও আশা করেনি। প্রিয়তা ধীরে এসে পাশে দাঁড়ালো। প্রিয়স্মিতাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ল নির্বাণ। চোখের কোটর ভর্তি হয়ে এলো নোনা পানিতে। বুকের ভেতর তোলপাড় করে উঠল অবাধ্য অনুভূতিগুলো। মন চাচ্ছে ছুটে গিয়ে জাপটে ধরতে ওই নিষ্ঠুর রমণীকে, কিন্তু মস্তিষ্ক মনে করিয়ে দেয় তার অবস্থানের কথা। প্রিয়স্মিতা এদিকে ওদিকে চড়া দৃষ্টি ফেলে তাকালো নির্বাণের দিকে। পাশে শুদ্ধকে বসে থাকতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। ভয় পেল ভীষণ, নির্বাণ যদি আবার উল্টাপাল্টা কিছু বলে দেয়। শুদ্ধ বিস্তর হেসে হাতের ইশারায় ডাকে প্রিয়স্মিতাকে। মিসে আহ্লাদ দেখিয়ে বলল, আরে বেগম, তুমি উপরে কি করো? দেখো বাসায় তোমার মেহমান এসেছেন। প্রিয়স্মিতা ঘামতে শুরু করলো মুহূর্তেই। ভিজে উঠল ঘাড় গলা পিঠ। গুটি গুটি পায়ে এগিয়ে গেল শুদ্ধের নিকট। চোখ তুলে তাকানোর সাহস হলো না নির্বাণের বাণে। প্রিয়স্মিতাকে টেনে পাশে বসালো শুদ্ধ। নির্বাণের দিকে তর্জনী তুলে বলল, হ্যাঁ, তো তুমি কি যেন বলছিলে? তুমি সেজো মামুর বন্ধুর ছেলে, একই অ্যাপার্টমেন্টেই থাকতে? জি। হাসলো শুদ্ধ, কৌতুক করে বলল, হ্যান্ডসাম গাই, নাইস টু মিট ইউ। তো এখন কি করছো? পড়াশোনা তো শেষ নিশ্চয়ই? ভেতরটা পুড়ে গেলেও বহু কষ্টে নিজেকে দমিয়ে রাখলো নির্বাণ। প্রত্যুত্তরে বলল, জি, গত বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের একসাথে খুব সুন্দর মানিয়েছে। নির্বাণের সাইসাপা আগুন দেখে মনে মজা পেল শুদ্ধ। যাক, কেউ তো আছে তার মতো। বাঁকা হেসে প্রিয়স্মিতার নিকট এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসলো শুদ্ধ। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে বলল, থ্যাংক ইউ। অস্বস্তিতে পড়ে গেল প্রিয়স্মিতা। নির্বাণের সারা শরীর ঝাঁঝা করে উঠল এমন দৃশ্যে। অজান্তেই চোখ গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করলো নির্বাণ। প্রিয়স্মিতার পানে চেয়ে তাচ্ছিল্য সুরে বলল, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি চুড়োই। চট করে চোখ তুলে তাকালো প্রিয়স্মিতা। হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে। শুদ্ধ একটু অবাক হওয়ার ভান করল। কেন? এই যে চুড়োই আমাকে তার নির্বাণ ভাইকেও তার বিয়েতে দাওয়াত করলো না। অন্তত একবার জানাতে তো পারতো। আমি আসি বা না আসি, মন ভরে দোয়া করে দিতাম। কথা শেষ হওয়ার সাথে সাথেই ফোন বেজে উঠল শুদ্ধের। শুদ্ধ তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলল, ও, জাস্ট এ ফিউ মিনিটস গাইস, আবার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তোমরা কথা বলো। বলে ফোন কানে নিয়ে উঠে চলে গেল শুদ্ধ। কিছু দূর এগিয়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল পুনরায়। প্রিয় তার চোখ বড় বড় করে তাকিয়েছে নির্বাণ ও প্রিয়স্মিতার দিকে। একটুখানি হাসলো শুদ্ধ। কাছে গিয়ে আলতো করে টোকা দিল প্রিয়তার মাথায়। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ওভাবে কি দেখো প্রিয়া? গভীর মনোযোগ সহকারে চেয়ে প্রিয়তা বিধায় আচমকা গম্ভীর কণ্ঠ শুনে লাফিয়ে উঠল। পাশ ফিরে তাকাতেই চোখ আটকালো শুদ্ধের ধূসর রঙা চোখের মণিতে। মুখের উপর ঝুঁকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। আপনা আপনি মাথা নিচু হয়ে গেল প্রিয়তার। এই একটা মানুষ যার থেকে সে সর্বক্ষণ পালিয়ে পালিয়ে বেড়ায়। কেন জানি এই মানুষটার চোখের সাথে চোখ মিলাতে পারে না। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। মনের কথাও একটা গভীর অপরাধ বোধ কাজ করে। প্রিয়তা নিজের মনকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে কোনো ভুল করেনি, এসবে তার কোনো দোষ নেই, আর না তার প্রণয় ভাইয়ের কোনো দোষ আছে। কিন্তু তবুও কথাও যেন একটা খসখস করে। কেন জানি ঘুরে ফিরে তার নিজেকেই অপরাধী মনে হয়, স্বার্থপর মনে হয়।
এই মানুষটাকে দেখলে কেন জানি মনে হয় এই মানুষটা একটুকু ভালো নেই। শুদ্ধ ফের বলল, কি হলো এলোকেশী কন্যা, তোমার চোখ দুটো বিষণ্ণ কেন? আমার প্রিয় চোখে কেন ভাসে অপরাধবোধের ছাপ? তুমি তো নিষ্পাপ পবিত্র, তবে কিসের এত হাহাকার? নাকি ওর মতো তুমিও নিজের স্বার্থে কারো বুকে গভীর ক্ষত দিয়েছ, ভালোবাসার বিনিময়ে এক বুক যন্ত্রণা দিয়েছ? প্রিয়তা একটা কথারও জবাব দিতে পারল না, দৌড়ে চলে গেল উপরে। হাসলো শুদ্ধ। প্রিয়তার যাত্রাপথের পানে চেয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। অস্থির নিঃশ্বাস ফেলে চোখ বুঝলো শুদ্ধ। নীরব তুষের আগুনে দাউ দাউ করে জ্বলে বুক। অসহায় কণ্ঠে আওড়ালো, চোখ দিয়ে অন্তরে ছুরি চালাও মেয়ে, আঘাতে আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও নরম মনটা। এমন কিছু কি করতে পারো না যা করলে আমার চোখ দুটো আর কোনোদিন তোমায় দেখার জন্য ব্যাকুল হবে না? প্রতিবার নিঃশ্বাসে নিঃশ্বাসে হৃৎপিণ্ডটা তোমার নামে নেবে না? তোমাকে অন্য পুরুষের ঘরে অন্য পুরুষের বিছানায় দেখার দুঃখটা আমাকে আর সইতে হবে না? এই বিষাক্ত নরক থেকে কি আমার কোনোদিনও মুক্তি মিলবে না? তারপর আমাকে 4 বছর অপেক্ষা করতে বলে তুমি নিজের ফুফাতো ভাইকে বিয়ে করে নিলে চুড়োই। কি বলবো তোমায়, তোমাকে এতটাই ভালোবাসি যে নিজের ছন্দের বাইরে একটা বাক্য জিভ দিয়ে বের করতে পারবো না। জানি না আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে কি বলতো, কিন্তু আমি আমি তোমাকে চেয়েও কিছু বলতে পারবো না। কণ্ঠে ক্ষোভ উগরে আসছে নির্বাণের, তবুও শান্ত। আমি আমি সরি নির্বাণ ভাই, আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি আসলে তখন আর্জেন্টলি অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলাম, আর পাপার শর্ত ছিল তোমাকে বিয়ে করতে রাজি না হলে যেতে দেবে না। অস্ট্রেলিয়া যাওয়াটা আমার জন্য খুব জরুরি ছিল, তাই তোমাকে রাজি করাতে ওগুলো বলতে হয়েছে। কিন্তু আমি কখনো ভাবিনি, বিশ্বাস করো, তুমি কোনো সিরিয়াসলি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। আমি তো কি কি বলেছিলাম আমার এখন আর সবটা মনেও নেই। সত্যি বলছি, বিশ্বাস করো নির্বাণ ভাই, তোমার প্রতি আমার মনে ওরকম কোনো অনুভূতি কোনো দিনও ছিল না। তোমাকে শুধু আমি আমার ভালো ভাই বা বন্ধু ভাবতাম। পাপার চোরাচুরিতে সাময়িক হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলাম। আমি ভালোবাসি না তোমায়। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল প্রিয়স্মিতা। নির্বাণ নিস্তব্ধ, বাকরুদ্ধ, কেবল ফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়স্মিতার পানে। প্রিয়স্মিতা ফের বলল, আমি কখনো লুকোচাপার রাগঢাক এগুলো পছন্দ করি না নির্বাণ ভাইয়া। আমি জীবনে একবারই ভালোবেসেছি আর একজনকে ভালোবেসেছি। এর বাইরে আমার মনে কখনো কারোর জন্য কিছু ছিল না। আমার দ্বারা আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, কিন্তু এটাই সত্যি। নির্বাণের মনে হলো কেউ তার বাক শক্তি শোষণ করছে। মেয়েটা এত সহজে বলে দিতে পারলো যে ভালোবাসে না। এখন আর চোখে পানিও আসে না নির্বাণের। প্রিয়স্মিতাকে অবাক করে দিয়ে আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো নির্বাণ। যাওয়ার পূর্বে কেবল বলল, তুমি আমার সাথে যে প্রতারণা করেছো চুড়োই, চাইবো না এর এক কণা স্বাদও তুমি কোনোদিন অসাধন করো। চাইবো না যে যন্ত্রণা তুমি আমায় দিলে সেই একই যন্ত্রণা কোনোদিন তুমি পাও। যে ভালোবাসার ভুল ধারণা আমার ভেঙে গেল, চাইবো না এমন পরিস্থিতি কোনোদিন তোমার জীবনে আসুক। বিশ্বাস করো, আমি তো সহ্য করে নিচ্ছি, কিন্তু তুমি পারবে না। আর একটা বাক্য বেশি বলল না নির্বাণ। হনহনিয়ে স্থান ত্যাগ করলো। কথাগুলো শুনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়স্মিতা। এগুলো কি তাকে অভিশাপ দিয়ে গেল? প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে সকল ভালো মানুষের মুখোশধারী মানুষকে দেখতে পাই, প্রকৃতপক্ষে তারা কি আসলেই ভালো মানুষ? তাদের আসল চেহারা প্রত্যক্ষ করাটা কি আসলেই সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের? এই ব্যাপারটা চরম দ্বিধাদ্বন্দ্বে ফেঁসে গেছে অরণ্য। কারণ আজ তার এই 25 বছরের জীবনে সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না সে কি আসলে ঠিক দেখছে। তার চোখের সামনে দাঁড়ানো মানুষ দুজন কি সে দুজন যাদের সে নিজের আদর্শ মনে করত? নিজের আদর্শকে এমন জায়গায় দেখতে পাবে তা কোনো দিনও দুঃস্বপ্নও কল্পনা করে না অরণ্য। হতবাক হয়ে তাকিয়ে আছে সামনে তার ধূসর বাদামি চোখের স্পষ্ট অবিশ্বাস।
কামরাঙ্গীর চর বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা শহরের সবথেকে বড় রেড লাইট এরিয়া, যেখানে দিন ফুরিয়ে সন্ধ্যা নামলেই শরীরের দর কষাকষি শুরু হয়ে যায়। ঠিক সেই স্থানে মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রণয় ও খলিল শিকদার। তারা সম্ভবত নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে বা বিরূপ অভিব্যক্তি প্রকাশ করছে, কিন্তু এমন স্থানে নিজের বাবা ও দাদাকে দেখে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় অরণ্য। তার বন্ধুর বলা কথাটা বিশ্বাস করতে পারেনি বলেই কাছাকাছি ছিল বলে নিজেই এসেছে দেখতে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে এটা মিথ্যা। কিন্তু এসে যা দেখলো তাতে বিশ্বাসটা কাচের বস্তুর মতো ঘুরিয়ে চূর্ণ হয়ে গেল অরণ্যের। তাদের জন্য মনে জমা হলো এক আকাশ পরিমাণ ঘৃণা। বয়স তো প্রায় 60-এর কাছাকাছি। এই বয়সে যৌবন এত তেজ আপনার শিকদার সাহেব? যন্ত্রপাতিতে জং ধরে যায়নি, এখনো দাঁড়ায়? কথাটা শুনতেই ফুঁসে উঠলেন খালিদ শিকদার। চোখ গরম করে তাকিয়ে বললেন, বেয়াদবি করো না প্রণয়, আমি তোমার বাবার সমতুল্য। হ্যাঁ। জবাব শুনে ফিক করে হেসে দিল প্রণয়, মাথা দুলিয়ে বলল, তা তো নিশ্চয়, কিন্তু এই বয়সে বেশি মধু খেলে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি শিকদার সাহেব। যতই হোক আপনি আমার পিতৃতুল্য। ছেলে হয়ে কি বাবার চিন্তা না করে থাকা যায়? আশ্চর্য। খালিদ শিকদার মুখ থমথমে করে দাঁড়িয়ে রইলেন। আজ হঠাৎ করেই এই বেয়াদব ছেলেটার মুখোমুখি পড়ে গেছেন তিনি। খালিদ শিকদারের অপ্রস্তুত মুখ দেখে বাঁকা হাসল প্রণয়। প্রতিতালয়ে প্রধানের উদ্দেশ্যে বলল, আমার সম্মানীয় আব্বাজানকে আপনাদের বেস্ট সার্ভিসটা দেবেন। এর জন্য যা টাকা লাগে আমার বিয়ের কাছ থেকে নিয়ে নেবেন। জাভেদ? ইয়েস স্যার। পাশ থেকে তড়িঘড়ি করে বলে উঠল জাভেদ। প্রণয় খালিদ শিকদারকে এক চোখ টিপ দিয়ে বলল, আজ নয় আপনার ছেলে আপনাকে ট্রিট দিল, চিন্তা করবেন না। বিশেষ মুহূর্তে দুর্বল হলে যৌবন ফিরে পাওয়ার মেরেছিল প্রোভাইড করা হবে। জাস্ট এনজয়। ভাতিজার রসিকতা দেখে থতমত খেয়ে গেলেন খালিদ শিকদার। পান খাওয়া লাল ঠোঁটে দাঁত বের করে হাসলো রঙ্গিলা। চোখের ইশারায় একটা মেয়েকে ডেকে বলল, চম্পা, স্যারকে নিয়ে গিয়ে খুশি করে দে তো। মেয়েটা যেন এই কথারই অপেক্ষায় ছিল। ছুটে এলো সে তুমুল আগ্রহে। প্রণয়ের বাহু স্পর্শ করতে নিলেই 4 সেন্টিমিটার দূরত্বেই তার কপালে রিভলভার চেপে ধরল প্রণয়। সাথে সাথেই প্রতিতালয়ের কোলাহল মুখর পরিবেশ একদম শান্ত হয়ে গেল। আটকে উঠল মেয়েটা, ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের শীতল চোখে। এতক্ষণ যে মেয়েগুলো লোলুপ চোখে গিলে খাচ্ছিল প্রণয়ের লম্বা চড়া আকর্ষণীয় শরীর, এখন তারাই আতঙ্কে সিটিয়ে গেল নিজের ভেতর। প্রণয় বন্দুকের ইশারায় দূরে সরতে ইশারা করলো মেয়েটাকে। রঙ্গিলা মেয়েটার মূর্খামিতে চরম তেতে উঠল। কটা অকথ্য গালি দিয়ে বলল, পরাণে কি ডর ভয় বলে কিছু নাই? কাকে ধরতে বলেছি আর কাকে ধরছিস? সুন্দর পুরুষ মানুষ দেখলেই জিভ দিয়ে পানি ঝরে। অপমানে মুখটা থমথমে হয়ে এলো মেয়েটার। রঙ্গিলা ইশারায় অন্য একটা মেয়ে খালিদ শিকদারকে নিয়ে চলে গেল। সে কোথায়? গমগমে কণ্ঠে প্রশ্ন শুনল প্রণয়। রঙ্গিলা আশেপাশে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আমার সাথে আসুন স্যার। রঙ্গিলা প্রণয়কে নিয়ে প্রতিতালয়ের পেছনের দিকে চলে গেল। চাঁদনি রাতের উজ্জ্বল আলোয় বাহিরের অন্ধকারটা খুব একটা গাঢ় নয়, তবুও চারিদিকে বড় বড় গাছপালায় ঘেরা জায়গাটা বেশ আলো আধারি একটা অন্যরকম রহস্যের সৃষ্টি করছে। রঙ্গিলা এসে দাঁড়ালো ঢিবির সামনে বিশাল আম গাছটার নিচে। তবে আশ্চর্যজনকভাবে গাছটার একটা পাতা নেই, যদিও চারপাশে অন্যান্য গাছগুলো ঘন সবুজে ঢাকা। এই গাছটাই তাই মরে যাওয়ার কথা নয়। পেছনে উঁচু মাটির ঢিপি। রঙ্গিলা গাছের ছালে একটু ঘষা দিতেই ঘন ঘন শব্দে গাছটা দুভাগে বিভক্ত হয়ে গেল। চোখে হাসি ফুটে উঠল রঙ্গিলার। গাছের উপর প্রান্তে দেখা গেল ছোট্ট একটা সাদা রঙের কাঠের দরজা। রঙ্গিলা দরজা খুলে দিয়ে প্রণয়ের উদ্দেশ্যে বলল, এর মধ্যেই সে আছে স্যার। প্রণয় কোনো কথা না বলেই ভেতরে প্রবেশ করলো। ভেতরটা একদম ফাঁকা, তবে দামি আতর আর সুগন্ধি ঘ্রাণের মম করছে। বেশ্যার ঘরে ঢুকেছে ভাবতেই ঘৃণায় নাক সিটকায় প্রণয়। সামনে দুটো দরজা, যার মধ্যে একটা তালাবদ্ধ আর একটা খোলা। প্রণয় উন্মুক্ত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো।
ভেতর একদম রাজকীয় ঢঙ্গে সাজানো দামি দামি সব আসবাস আর তীক্ষ্ণ সেই আতরের ঘ্রাণ। আরে আজ সুধামণির ঘরে চাঁদ উঠেছে যে, আসেন আসেন, গ্রহণ করেন সুধামণির প্রেম সুধা। বুকের আঁচল ফেলে লালসাময়ী ভঙ্গিতে শুয়ে আছে এক নারী। নারী বললে ভুল হবে, তার রূপ যৌবন তাকে অপসরীর খেতাব পাওয়ার যোগ্যতা রাখে। বয়স আনুমানিক 30 থেকে 32-এর কোটায়। দুধে আলতা ধবধবে মেদযুক্ত ফর্সা শরীর হালকা নড়লেই লকলক করে। এমন যৌবন ঠাসা শরীর দেখলে যে কোনো পুরুষের নিজের কাম নিয়ন্ত্রণে রাখতে পারবে না। চোখ পড়তেই ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নিল প্রণয়। কামনা তো দূরের কথা, এতে দেখা মাত্রই তড়াক করে পায়ের রক্ত মাথায় উঠে গেল। তবুও নিজেকে সংযত রাখলো প্রণয়। অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শরীর ঠেকে কথা বলো। সুধাময়ী ঠোঁট কামড়ে ধরল। গায়ের পাতলা শাড়িটা আরো খানিক মেঝেতে লুটিয়ে বলল, ওইদিকে তাকালে আসল সৌন্দর্য দেখবে কিভাবে? সুধাময়ীর কথা শুনে বাঁকা হাসলো প্রণয়। বিদ্রুপে সুরে বলল,